ওকে, তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ল্যান্ডিং পেজ সম্পর্কে, কিভাবে sites.google.com এর ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আপনারা অনেকেই ট্রাই করেছেন এবং অনেকগুলো ল্যান্ডিং পেজ করেও অনেকে ট্রাই করেছেন। মোটামুটি কনসেপ্ট সবার ক্লিয়ার, বিশেষ করে লিঙ্ক যুক্ত করা, ছবিতে কিভাবে লিঙ্ক যুক্ত করতে হয় এই বিষয়ে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এরপর থেকে যে কোনো ল্যান্ডিং পেজ দেখলে বা যে কোনো অফার দেখলে আশা করি আপনারা সহজেই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন। যারা যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য সহজ হবে। আর যারা প্র্যাকটিস করেন না অবশ্যই ক্লাসের ভিডিওটা দেখবেন। আর কোনো ক্লাসের ভিডিও আলাদা করে দেওয়া হয় না, প্রত্যেকটা ক্লাসের ভিডিও একটা লিঙ্কের ভিতরেই পাবেন। যে লিঙ্ক আপনি প্রথম ক্লাসের ভিডিওগুলো পাইছেন ঠিক একই লিঙ্কে গেলে আপনি বাকি ক্লাসের ভিডিওগুলো পাবেন। সেখানে আলাদা কিছুই নেই। ওকে, তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে এক ধরনের ল্যান্ডিং পেজ, সেটা হচ্ছে blogger.com এর থ্রু বা blogger.com এর মাধ্যমে হবে। আপনারা অনেকেই হয়তো বা blogger.com সম্পর্কে জানেন। তো blogger.com ও এক ধরনের গুগলের একটা ওয়েবসাইট। এইটাতে আগে এক সময় প্রচুর পরিমাণ ভিজিট মানুষ করত, বা এই ধরনের ওয়েবসাইটেই উপরে টোটাল ইন্টারনেট সিস্টেমটা নির্ভরশীল ছিল বলতে গেলে। মানুষজনের রিসার্চ করার জন্য, কোনো কিছু খোঁজাখুঁজি করতে হলে, কোনো কিছু জানতে হলে, কোনো বই বা কোনো অ্যাসাইনমেন্ট, এগুলো সম্পর্কে যারা ইন্টারনেটে সার্চ করতো বেশিরভাগ হচ্ছে যে কোনো টিচারের বা কোনো প্রফেসরের ব্লগ পড়তো। ওকে, সো এই যে ব্লগগুলো পড়তো ওইখান থেকে মূলত আইডিয়া জেনারেট করতে পারতো। বা দেখা যাচ্ছে আমাদের যখন ইন্টারনেটটা অতটা অ্যাভেলেবেল ছিল না, হ্যাঁ, তখনই থেকে মানে শুরুর দিকে, ইন্টারনেটের শুরুর দিক থেকে blogger.comটা অনেক বেশি প্রচলিত এবং মানুষজন তাদের প্রয়োজনীয় রিসার্চগুলো এই blogger.com থেকে নিত। তবে আস্তে আস্তে আরও ওয়েবসাইট, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর blogger.com এর কাজটা রিসার্চের থেকে, মানে রিসার্চের যে বিষয়টা এটা কমে গেছে। তবে এখনো মানুষজন ব্লগ লিখে, ঠিক আছে, যারা অনলাইনে লেখালেখি করে বেশিরভাগ হচ্ছে ব্লগারের মাধ্যমে লেখালেখি করে। তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আসার পর এখন সবাই ফেসবুক পেজ বানিয়ে লেখা শুরু করছে, কিন্তু ব্লগার এখনো ব্লগারটা এক্সিস্ট করে, অনেক দেশে অনেক জায়গায় এক্সিস্ট করে। তো ব্লগারের কাজটা হচ্ছে আপনি এখানে লেখালেখি করতে পারবেন, এখানে লেখালেখি করতে পারবেন। যদি আপনার পর্যাপ্ত ভিউয়ার হয় তখন গুগল থেকে সেটা আপনি মনিটাইজ করতে পারবেন। তবে সেটার জন্য অনেক সময় লাগবে, অনেকগুলো পোস্ট করা লাগে, তারপর হচ্ছে যে কয়েক হাজার যেন রিচ পাওয়া লাগে। তো এরপরে ওইটা মনিটাইজেশন হয়। তবে আমরা ওই মনিটাইজেশন ছাড়াও আমরা ব্লগার নিয়ে কাজ করতে পারবো। মানে মনিটাইজেশন হলে সুবিধাটা কি? মনিটাইজেশন হলে সুবিধা হচ্ছে, ধরেন আপনার ব্লগে আপনি পোস্ট করতেছেন, পোস্ট করলে আপনার ব্লগটা মনিটাইজেশন আছে, দেন কেউ যদি আপনার ব্লগে আসে সে আপনার পোস্টগুলো পড়তে পারবে। পাশাপাশি আপনার ব্লগে কোনো অ্যাড থাকলে, মানে গুগল থেকে অ্যাড দিবে, সেই অ্যাডগুলো ওই ব্যক্তি দেখতে পারবে এবং ওই অ্যাডগুলো দেখার বিনিময়ে একটা আর্নিং জেনারেট করতে পারবেন ব্লগার থেকে। ওকে, তো এটা মনিটাইজেশন পেজ ছাড়া নরমালি পসিবল ছিল না, কিন্তু অ্যাডস্টারের সুবাদে এটা আবার মানে মনিটাইজেশন ছাড়াই পসিবল হইতেছে। কিভাবে? মানে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে, অ্যাডস্টারের সাথে আপনি ব্লগারটাকে কানেক্ট করবেন, কানেক্ট করলে পরবর্তীতে ব্লগারটা পেজ ওয়েবসাইটটা ওপেন করলেই আপনার যেই লেখালেখি এগুলো মানুষজন দেখবে, তার পাশাপাশি বিজ্ঞাপন যুক্ত করে দিলে সেটাও দেখবে। এবং এমনটা অনেক ওয়েবসাইটও করে, এবং অনেক ওয়েবসাইট আছে যারা সরাসরি ব্লগারের মাধ্যমে মানে অনেক অ্যাডসের মাধ্যমে অ্যাড দিচ্ছে। হ্যাঁ, কিভাবে বলবো, এক মিনিট, ওয়েবসাইটটা দেখে আছে কিনা। এমন বাংলাদেশে একটা ওয়েবসাইট বের করি,
তো এটা একটা ওয়েবসাইট, এই যে এখানে একটা বিজ্ঞাপন আসছে, এখানে একটা বিজ্ঞাপন আসছে, এখানে একটা বিজ্ঞাপন, এটা ওদের অফিসিয়াল বিজ্ঞাপন। ক্লিক করলে ওদের অ্যাপের জন্য যাচ্ছে, এটা ওরা নিজেদের বিজ্ঞাপন দিচ্ছে। ওকে, তো এই ছাড়াও অনেক সময় আপনি কোনো মোবাইল সম্পর্কে জানতে চান, তো মোবাইল সম্পর্কে দেখতে থাকবেন, মাঝখানে একটা বিজ্ঞাপন আসবে, এটা অনেক ক্ষেত্রে আসে। এই যে বিজ্ঞাপনটা আসছে, এই যে কংগ্রাচুলেশন ইউ রিসিভ 50,000 ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, টেকে বোনাসে ক্লিক করলে কোনো না কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আমি যে ক্লিক করলাম, এইটার জন্য ওই ব্যক্তির বেনিফিট হচ্ছে, যে এটার মালিক যে আর কি এই ওয়েবসাইটটার, তার ব্যালেন্সে এটা যুক্ত হচ্ছে, আমি যে ক্লিক করতেছি, বা আমার সামনে যে একটা বিজ্ঞাপন আসছে, এইটার জন্য বেনিফিট সে পাবে। এই যে কিছুক্ষণ বসে থাকলে কিছুক্ষণ পর আবার একটা বিজ্ঞাপন আসতে পারে, পেজ রিলোডটা শেষ হলে আবার একটা বিজ্ঞাপন আসতে পারে, মানে একটু পর বিজ্ঞাপন আসতে থাকবে। এইগুলোর কারণে সে ব্যক্তি বেনিফিটেড হবে। দেখেন আরেকটা আসছে, তো এটা হচ্ছে পপ আন্ডার, আমি যদি ক্লোজ করে দিই ক্লোজ হয়ে যাবে, এরপর আবার আসবে কিছুক্ষণের মধ্যে। আরেকটা হচ্ছে টেম্প মেইল, আমরা যে টেম্প মেইল ব্যবহার করেছি ক্লাসে, আমি ব্যবহার করেছি, আপনাদেরকে দেখাইছি। সো ওই টেম্প মেইলের থ্রুতেও ই করা যাবে। যেমন এই যে এখানে দেখেন টেম্প মেইলের ওয়েবসাইটটায় আসছি, তো ওরা আমাকে মেইল দিচ্ছে, মেইলের সার্ভিস দিচ্ছে, কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু নিচ্ছে না, তারপরেও কেন, মানে ওরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, ওদের বেনিফিটটা কোথায়, তাই না? তো এইখানে দেখেন একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন আসছে, এইখানে একটা বিজ্ঞাপন আসছে, তো এই যে আরেকটা বিজ্ঞাপন, অনেক সময় এই পাশে একটা বিজ্ঞাপন থাকে, এইখানে একটা বিজ্ঞাপন থাকে, এইখানে একটা আসে। তো রিলোডিং হচ্ছে এখনো, তাই সব বিজ্ঞাপন হয়তো বা দেখা যাচ্ছে না, বা অনেক বেশি সময় নিচ্ছে, নাও আসতে পারে। তো এই যে বিজ্ঞাপনগুলো দেখতেছে, ব্যানারগুলো আসতেছে, এই ব্যানারগুলোর কারণে ওই ওয়েবসাইটের বেনিফিট হচ্ছে, এই ব্যানারগুলোর কারণে। তো যাই হোক, এখানে বিজ্ঞাপনেরটাই হচ্ছে মেইন বিষয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম ব্লগারের জন্য। সো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে blogger.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর সেখানে আমরা এই দিব বিজ্ঞাপন দিব। তো blogger.com-টা কি হবে বা কিভাবে অ্যাকাউন্ট হবে এটা একটু দেখি, আমার এখানে অ্যাকাউন্ট আছে কিনা একটু চেক করতে হবে। অ্যাকাউন্ট আছে, ওকে, তো অ্যাকাউন্ট থাকুক, এরপরে এটাকে করব না। আচ্ছা, প্রথমে আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন blogger.com, blogger.com, blogger.com। তো এটা লিখে সার্চ করবেন। তো এখানে দেখেন blogger.com এ আসার পর ক্রিয়েট ইউর ব্লগ অথবা সাইন ইন দুইটা অপশন আছে, যেহেতু এটা গুগলের ওয়েবসাইট, সো এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সরাসরি জিমেইল দিয়ে, সরাসরি কি জিমেইল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, মানে আমাদের জিমেইল মেইল এবং মেইলের পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো এখানে যখন আমি সাইন ইনে ক্লিক করলাম, দেখেন মেইলটা লেখার অপশন আসছে, মেইলটা লিখে মেইলে ক্লিক করে মেইলের পাসওয়ার্ডটা দিলে লগইন হয়ে যাবে। তো আমি এটা লগইন করতেছি না, কারণ আমার আর
ওরকম কোনো মেইল অ্যাভেলেবেল নেই যে অন্য কোনো ব্যাচে দেখাবো, ঠিক আছে। তো আমি জাস্ট বলে দিই, আপনারা এইভাবে করবেন। সাইন ইনে ক্লিক করবেন, আপনার মেইলটা সামনে আসবে, মেইলটাতে ক্লিক করবেন, মেইলের পাসওয়ার্ড চাইবে, মেইলের পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হয়ে গেলে আপনাকে সরাসরি বলবে যে টাইটেল দেওয়ার জন্য, একটা ব্লগ লেখার জন্য একটা টাইটেল দিতে বলবে। তো ধরেন আমি এখান থেকে একটা টাইটেল দিব ব্লগারে। এই যে ব্লগার যখন আসতেছি, আমার এখানে আগের ব্লগ আছে, তো এইখানে দেখেন ক্রিপ্টোকারেন্সি বা কিছু একটা ব্লগ আছে। আপনার ক্ষেত্রে লিখে আসবে টাইটেলটা। তো আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে একটা জিমেইল বা একটা blogger.com আপনি অনেকগুলো টপিক নিয়ে ব্লগ করতে পারবেন। যেমন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, ব্লগের নামের পাশে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো ব্লগ আছে। তো আমি নতুন একটা করতে চাচ্ছি, তাহলে নিউ ব্লগে যাব, নিউ ব্লগে ক্লিক করলাম। তো এই যে টাইটেল অপশনটা আসছে, সেম টাইটেল অপশনটা আপনারও আসবে যখন আপনি সাইন ইন করবেন, মানে অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখনই আপনার এখানে টাইটেল অপশনটা আসবে। তো লগ ইন করার পর যখন এই টাইটেলটা আসবে, টাইটেলে কি দিবেন এখানে একটা বিষয় আছে। তো blogger.com এ নির্দিষ্ট কোনো টপিক হয় না, ঠিক আছে। blogger.com এ নির্দিষ্ট কোনো টপিক হয় না। এখানে আপনি আপনার মতো করে যে কোনো কিছু নিয়ে আপনি ব্লগ তৈরি করতে পারবেন প্র্যাকটিসের জন্য। আপাতত প্র্যাকটিসের জন্য যেই কোনো টপিক, কেউ লেখালেখি করেন, কবিতা লিখেন, বই লিখেন বা গল্প লিখেন, ওই লেখাগুলো আপনি অনলাইনে মানে টেক্সটে লিখে, খাতা কলমে না, টাইপ করে লিখে আপনি ব্লগার হিসেবে পোস্ট করতে পারবেন। কেউ ট্রাভেলিং করতে পছন্দ করেন, ঘোরাঘুরি নিয়ে আপনি লিখতে পারেন। কেউ হচ্ছে যে পেটস নিয়ে থাকতে পছন্দ করেন, আপনি পোষা প্রাণী নিয়ে লিখতে পারেন। কেউ রান্না ভালো জানে, রান্না নিয়ে লিখতে পারেন, মানে এনিথিং, জাস্ট ফর প্র্যাকটিস আপনি ব্লগ তৈরি করবেন যে কোনো টপিক নিয়ে। ব্লগ তৈরি করে আপনি ওইখানে ওইটার সাথে আর কি অ্যাডসটা কানেক্ট করবেন। তো এখানে আমি ধরেন যে র্যান্ডম একটা টপিক দিচ্ছি, আমার ফুড নিয়ে অনেকগুলো করা আছে, তারপর ভেহিকলস নিয়ে করা আছে। আচ্ছা একটু মনে করে নি কোনটা করি নে, ওইটা নিয়ে দেই। আমার এখানে অনেকগুলো আছে, যে ক্রিপ্টোকারেন্সি, ফুড, ভেহিকলস, ট্রাভেল, এগুলো নিয়ে করা আছে। আচ্ছা আমার কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে করা নাই, তো আমি ধরেন যে কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে একটা দিচ্ছি। তো ধরেন যে আমি একটা নাম দিচ্ছি আইটি পার্ক, যেখানে আমি কম্পিউটার রিলেটেড কথাবার্তাগুলো বলবো, এই জন্য আমি একটা নাম দিলাম যে টাইটেল আইটি পার্ক। ওকে, তো এরপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। যে কোনো টাইটেল আপনি যেই টপিক নিয়ে করবেন অবশ্যই সেই টপিক নিয়ে টাইটেল দিবেন। কেউ যদি নিউজ নিয়ে করতে চান সেটাও দিতে পারেন। নিউজ নিয়ে করলে একটু কষ্ট কি, প্রতিদিন আপনাকে নিউজ আপডেট করতে হবে, এইটাই। তবে নিউজ নিয়ে করলে অবশ্যই ওটাতে ভিউজ বেশি আসে, বা এটা মানুষের কাছে শেয়ার করলে সেটার মার্কেটিংটা ভালো হয়, মানে মানুষের কাছে পৌঁছায় বেশি, মানুষজন ভিজিট করে বেশি। এটা নিউজ নিয়ে করলে করবে। তো যাই হোক, ওটা যদি কেউ করতে চান করতে পারেন। এছাড়া মুভি নিয়ে করতে পারেন, মুভি ওয়েব সিরিজ নিয়ে। রিসেন্টলি মানে মাসখানেক আগে একটা
ইন্ডিয়ান মুভি নিয়ে অনেক বেশি দেখলাম তোলপাড় ফেসবুকে। কি যেন লাকি ভাস্কর নামে একটা মুভি, এটা নিয়ে তোলপাড়। তারপরে পুষ্পা, এরপরে আবার এমনিতে হচ্ছে ওয়েব সিরিজের মধ্যে স্কুইড গেম, মেবি এই নামটা, যেটা স্কুইড গেম, এইটা নিয়ে হচ্ছে অনেক বেশি তোলপাড়। সো এই যে টপিকগুলো আছে, এইগুলা নিয়ে একটা ব্লগ তৈরি করতে পারেন। তবে সেখানে আপনার সোর্স দিতে পারলে ভালো হয়, মানে ওই ব্লগারের ভিতরে আপনার কন্টেন্ট যাতে অ্যাকুরেট হয় এটা ট্রাই করবেন। একটা মুভি নিয়ে করতে গেলে বিশেষ করে এই জিনিসটা, যে আপনি মুভির সোর্সগুলো ঠিকভাবে দিচ্ছেন কিনা, তাহলে ভিজিটর অটোমেটিক পাবেন যদি আপনার অথেন্টিক সোর্স হয়। যেমন আপনি টেলিগ্রাম থেকে বা কোনো ওয়েবসাইট থেকে মুভি লিঙ্ক দিয়ে দিচ্ছেন যে এই ওয়েবসাইটে গেলে সে মুভি পাবে, এইখানে গেলে মুভিটা দেখতে পারবে, এরকম লিঙ্ক সোর্স দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার সে ভিজিট বাড়বে। তো যাই হোক, এই যে আমি আইটি পার্ক নিয়ে লিখতেছি, তো আমি এটা নিয়ে হচ্ছে কন্টিনিউ করি। তো একটু খেয়াল করবেন, আমি যেই সাবজেক্টটা নিয়ে করতেছি এইটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে, এইটা নিয়ে আমাকে আপলোড করতে হবে। তো না, টাইটেল লেখার পর যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অ্যাড্রেস লেখার একটা অপশন আসবে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস লিখতে বলবে। আমরা জানি sites.google.com এ যখন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, সেই ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করার পর পাবলিশ করার সময় একটা ইউনিক অ্যাড্রেস দিতে হয়, কিন্তু এইখানে অ্যাড্রেসটা আগে দিতে হবে। ব্লগারের ক্ষেত্রে অ্যাড্রেসটা কি আগেই দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি আইটি পার্ক, এই নামটাই দিয়ে দেখি নাই কিনা। আইটি পার্ক এটা অ্যাভেলেবেল নাই, কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। সো আমি সংখ্যা দিয়ে দেখি 2025, এটা আবার অ্যাভেলেবেল আছে, ইউনিক আছে। তো এটা যেহেতু অ্যাভেলেবেল আছে, সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে যখনই টাইটেল দিবেন, তারপরে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর সেভ বাটন না এসে আপনার কাছে নেক্সট বাটন আসতে পারে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে এরকম ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেমের ঘরে আপনি অবশ্যই চেষ্টা করবেন ওটা অ্যাডমিন লিখে দিতে, এটা দিয়ে ট্রাই করবেন। অন্য কোনো কিছু লেখার দরকার নেই, ডিসপ্লে নেম অপশনটা প্রথমবারের জন্য আসবে, সববার না, প্রথমবারের জন্য আসবে যে ডিসপ্লে নেম। তো এই ক্ষেত্রে আপনি অ্যাডমিন এটা লিখে দিবেন। তো এখানে অ্যাডমিনটা জাস্ট একবার দিতে হয়, পরবর্তীতে কোনো ব্লগ তৈরি করতে হলে আর আপনাকে এই অ্যাডমিন লিখা এটা লিখতে হবে না, জাস্ট নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, সেভ করবেন। আমার এটা মনে হয় নাই, ক্রিয়েশন ফেইল আসছে, কেউ না কেউ ব্যবহার করে ফেলছে কিনা। আচ্ছা, ফেল আসছে, আমার এই ব্লগার থেকে ফেল হচ্ছে, তো আমি অন্য ব্লগারে যাই। এখান থেকে করি।
নিউ ব্লগ, নেক্সট, অ্যাভেলেবল আছে, সেভ। আচ্ছা, তো অ্যাডমিন লেখাটা প্রথমবারের জন্য আসে, পরবর্তীতে আর আসে না। এখন আমি যে ব্লগটা তৈরি করলাম এটা কি করতে হবে, এটা আমার অ্যাস্ট্রার সাথে কানেক্ট করতে হবে এবং আরো অনেক কাজ আছে। শুধু কানেক্ট করলে হবে না, কানেক্ট করার পরেও কিছু কাজ থাকে এবং আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ব্লগারটাকেও সেট আপ করা। আর ওই অ্যাস্ট্রার সাথে কানেক্ট করার পরেও বেশ কিছু থাকবে, স্টেপ থাকবে, সেগুলো একটা একটা করে ফলো করতে হবে। তার জন্য আমি প্রথমে অ্যাস্ট্রার অ্যাকাউন্টে লগ ইন করে নিই। ওকে, তো এই যে অ্যাকাউন্টটা, তো এইখানে আমরা যখন লগ ইন করবো আমাদেরকে ওয়েবসাইট পেজে নিয়ে আসবে। তারপরে যদি ওয়েবসাইট পেজে না আসি তাহলে যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে ওয়েবসাইট বাটনটা সিলেক্ট করব, এখানে চলে আসবে ওয়েবসাইটের ঘরটা। তো এই ঘরে আমি আমার ব্লগারের লিঙ্কটাকে যুক্ত করব। এখন ব্লগার লিঙ্কটা কিভাবে পাবো, যে ব্লগটা তৈরি করলাম মাত্র আইটি পার্ক, এবং নাম দিলাম কি আইটি ড্যাশ পার্ক 2025 এমন একটা নাম দিলাম। তো আমার ব্লগার লিঙ্কটা হবে it-park2025.blogspot.com। নর্মালি আমরা আসছি কই blogger.com এ, কিন্তু যখন আমরা একটা ল্যান্ডিং পেজটা পাবলিশ করতে করার জন্য একটা অ্যাড্রেস দিব, ইউনিক অ্যাড্রেস, তখন সেই নামের পাশে বসবে .blogspot.com। বুঝতে পেরেছেন? তো এখানে blogspot.com এর লিঙ্কটা পেতে হলে এই যে মেনু বার আছে, মেনু বারে ক্লিক করবেন। একেবারে নিচে মেনু বার থেকে একেবারে নিচে দেখবেন যে ভিউ ব্লগ একটা অপশন আছে। মোবাইল থেকে হোক বা পিসি বা ল্যাপটপ থেকে হোক, এই অপশনটা সবাই পাবেন। আর মোবাইল থেকে ডেস্কটপ মোড করে নিলে একটু বেটার পাবেন, ভিউ পাবেন। তো ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, মানে আপনার ব্লগটা আপনি দেখতে পারবেন। তো উপরে লিঙ্কটা পাবেন। তো লিঙ্কে ক্লিক করলেই দেখবেন যে পুরো লিঙ্কটা অপশন আসছে। আর মোবাইলের ক্ষেত্রে একটা কপি বাটন লেখা আসবে, ওই পেন্সিল বাটন আর কপি বাটনটা পাবেন এরকম। যখন আপনি সার্চ করবেন ডান পাশে কপি বাটন আর পেন্সিল বাটনটা পাবেন। তো কপি বাটনে ক্লিক করবেন আর এখান থেকে পিসি থেকে হলে সিলেক্ট করে কপি করবেন। কপি করে যদি আপনি কোথাও পেস্ট করেন তাহলে দেখতে পারবেন যে https://itpark2025.blogspot.com আসছে। মোবাইল থেকে যদি নেন তাহলে শেষে যে এমএস একটা প্রশ্নবোধক এমন একটা কিছু লেখা আসতে পারে, শিওর না, তবে এইরকম কিছু একটা এক্সট্রা থাকবে। তখন আপনি কি করবেন, .blogspot.com এর পরে এক্সট্রা যেটা আছে এটা কেটে দিবেন। মোবাইল থেকে যদি কপি করেন বা কোনো ট্যাব থেকে কপি করেন তাহলে এরকমটা হইতে পারে। তো তখন এক্সট্রা অংশটুকু কেটে দিয়ে পরেরটুকু আবার সিলেক্ট করে কপি করে নেবেন। এরপর এটা আপনি ব্লগার অ্যাস্ট্রার সাথে কানেক্ট করবেন। এটা কি করবেন, অ্যাস্ট্রার সাথে কানেক্ট করবেন। অ্যাস্ট্রার সাথে কানেক্ট করার পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে আপনার অ্যাস্ট্রার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো প্রথমে অ্যাস্ট্রার লগ ইন করবেন। অ্যাস্ট্রার লগ ইন করার পর অ্যাড ওয়েবসাইট বাটন পাবেন, অ্যাড ওয়েবসাইটে যাবেন। এখানে ওয়েবসাইটে ঘরে আপনার যে ব্লগারের লিঙ্কটা আছে এটা আপনি পেস্ট করে দিবেন। ব্লগার লিঙ্কটা কি আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ক্লিক করবেন। সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভিজ, অ্যাডাল্ট, অনেকগুলো অপশন আসবে। যদি আপনি মুভি নিয়ে কাজ করেন তাহলে এখানে মুভিজ দিবেন, মানে আপনার ব্লগটা যদি মুভি নিয়ে হয় তাহলে মুভিজ দিবেন। আর যদি মুভিজ নিয়ে না হয় তাহলে সোশ্যাল সিলেক্ট করবেন। অন্য যে কোনো টপিক হোক আপনি সোশ্যাল সিলেক্ট করবেন। অ্যাডাল্ট এগুলো সিলেক্ট করার দরকার নেই, সোশ্যাল নেবেন।
কিন্তু আপনি যদি কোনো কারণে যদি এখানে blogspot.com এর পরে কোনো কিছু দেন, ঠিক আছে, এখানে যদি আপনি .com এর পরে স্ল্যাশটা আছে না, স্ল্যাশের পরে যদি আর কিছু দেন তাহলে কিন্তু নিবে না হ্যাশট্যাগের ক্ষেত্রে, তাহলে ওটাই হবে না। তার জন্য .com পর্যন্ত সর্বোচ্চ স্ল্যাশ নিতে পারেন, স্ল্যাশ না নিয়ে যদি .com পর্যন্ত দেন তাহলেও ঠিক আছে। তো দিয়ে সোশ্যাল সিলেক্ট করার পর অ্যাডাল্ট অপশনটা কেটে দিবেন, মানে অফ রাখবেন, এবং এখানে পপ আন্ডার, ডিরেক্ট লিঙ্ক, সোশ্যাল বার, নেটিভ, ব্যানার অনেকগুলো অপশন পাবেন। তো যেটা ইচ্ছা আপনি ওটা সিলেক্ট করতে পারেন। ধরে নিলাম আমি এখানে সোশ্যাল বার সিলেক্ট করলাম, করে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করবে, এটা হচ্ছে 1 থেকে 5 মিনিট সময় নেবে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো গটিতে ক্লিক করলাম, এটা পেন্ডিং আছে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হইতে হইতে আমি ততক্ষণে যতটুকু পারি আমি আমার ব্লগটাকে রেডি করি। তো এখন মানে এটা কাজটা কীরকম, প্রথমে আমি একটা ব্লগ তৈরি করব, তারপর সেই ব্লগটা অ্যাডসের সাথে কানেক্ট করব, এবং একটা একটা করে বিজ্ঞাপন অ্যাপ্রুভ করতে হবে। অনেকগুলো বিজ্ঞাপন একসাথে অ্যাপ্রুভ করা যায় না। একটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ করবেন, পরে আরেকটা বিজ্ঞাপন নেবেন, এরপর আরেকটা বিজ্ঞাপন, এইভাবে অ্যাপ্রুভ করতে হবে। তো আপনাকে কি করতে হবে, একটা একটা করে বিজ্ঞাপন অ্যাপ্রুভ করবেন, একটা একটু অ্যাপ্রুভ হলে পরে আরেকটা, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ততক্ষণে ওই সেটআপের কাজটা করে নেবেন। আপনি যদি চান আগে সেটআপটা শেষ করে পরবর্তীতে আসবেন, কারণ অ্যাপ্রুভ করলেই কাজ শেষ না, অ্যাপ্রুভ করার পর ওইগুলো নিয়ে আবার ব্লগারে দিতে হবে। সো এর মধ্যে আমি ব্লগারটাকে একটু সেট আপ করি। blogger.com এ চলে আসি, 1 মিনিট, এই blogger.com এ চলে আসলাম। এটা হচ্ছে আমার এডিটিং প্যানেল, মানে এখান থেকে আমি আমার ব্লগারটাকে সুন্দর করে এডিট করতে পারবো। এই যে আইটি পার্ক লেখা আছে, তার মানে আমি এখানে আইটি পার্ক নিয়ে কাজ করতেছি, আইটি পার্ক রিলেটেড কোনো কাজ করব। তো প্রথম কাজ হবে সেট আপ করা, তারপরে কাজ হবে ব্লগারে পোস্ট করা। প্রথম কাজ কি, ব্লগারটাকে সাজানো, তারপরের কাজ হচ্ছে ব্লগারে পোস্ট করা। তো আমি এটা করব। তো এখানে আইটি পার্ক থেকে বাম পাশে 3 লাইন আছে, মেনু বারে যাব, মেনু বার থেকে একেবারে নিচে আসবো থিম। প্রথম কাজটা আমার থিম সিলেক্ট করব। এখানে থিম অনেক ধরনের থিম আছে, অনেক থিম আপনি পাবেন। তো আমি নর্মালি হচ্ছে সিম্পল থিমটা ইউজ করি, এবং সিম্পল থিমে বিজ্ঞাপনগুলো সুন্দরভাবে দেওয়া যায়, এই জন্য। আর অনেক থিম আছে, যেটা ইউজ করতে চান করতে পারেন। থিম ইউজ করার সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা থিম নেবেন, ক্লিক করবেন, তারপর একটু নিচে কাস্টমাইজ মানে অ্যাপ্লাই অপশন পাবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, গট ইট। তো এখানে যে থিমগুলো আছে এগুলো আপনি এভাবেই নিতে পারবেন। তো আমি একটা থিম সিলেক্ট করলাম, সাদা, পুরোপুরি সাদা, এই যে। তো এখন এইখানে থিমের পাশে মানে একেবারে উপরে আসছে যখন, এই সিম্পল থিমটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে আছে, তো কাস্টমাইজ লেখা আছে, তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে দেখব মোবাইল সেটিং। সব থিমের ক্ষেত্রে মোবাইল সেটিং থাকে না, সিম্পল থিমের ক্ষেত্রে মোবাইল সেটিংটা থাকে। তো যেই কোনো থিম, আপনি যে থিমটা ইউজ করেন না কেন, অ্যাপ্লাই করার পর এই উপরের অপশনে আসবেন, যদি মোবাইল সেটিং থাকে, যদি থাকে তাহলে এই মোবাইল সেটিংয়ে ক্লিক করবেন, করার পর মোবাইল সিলেক্ট করা থাকবে, ওইটাকে ডেস্কটপ করে দিবেন। যেটার ক্ষেত্রে মোবাইল সেটিং থাকবে ওইটাকে ডেস্কটপ করে দিবেন। ডেস্কটপ করলে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে ব্রাউজারেও শো করবে। আর যদি মোবাইল সিলেক্ট করেন তাহলে যাদের কাছে শুধুমাত্র ব্লগার অ্যাপ আছে তাদের এই কাছে শো করবে, এছাড়া কারো কাছে শো করবে না। তার জন্য কি করতে হবে, ডেস্কটপ সিলেক্ট করে সেভ করতে হবে। তো যাক, এরপরে কাস্টমাইজ অপশনটা, এটা একেবারে আপনাদের জন্য অপশনাল, যদি আসেন মানে দেখতে চান দেখতে পারেন। তো কাস্টমাইজে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার্স দিতে পারবেন, নানা আছে। আমি যদি একটা কালার দিতে চাই, এখানে অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড পাবো, যে এইটা ইচ্ছা আপনি ওইটা দিতে পারবেন। তাহলে আমি এইটা একটু দিলাম ব্যাকগ্রাউন্ডে, দিয়ে এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করবো। এছাড়া যদি আপনি চান আপনি নিজে আপলোড করবেন, তাহলে কোনো একটা ছবি, ভালো ছবি নিয়ে এসে আপনি এটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। আপলোডে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে ছবিটা নিয়ে আসবেন, ঠিক আছে। অনেক ছবি এখানে আছে, তো আপনি যে ডিভাইস থেকে যে কোনো ছবি একটা নিয়ে এসে আপনি আপলোড করতে পারবেন।
আমি এটা দিচ্ছি না, আমি একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দিলাম, ডান। মানে জিনিসটা দেখতে কেমন হবে এই আর কি। তো এখানে দেখেন কিছুটা চেঞ্জ হয়তো বা হয়েছে, কিন্তু পোস্ট করলে আরো ডিটেলসে দেখা যাবে। তো এটা এখনো সেভ হয় নাই রিমুভটা ছবিটা। তারপর এখানে হচ্ছে অ্যাডজাস্ট উইথ হাইট ওয়েট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমার এটা প্রয়োজন নাই, আমি অ্যাডজাস্ট করাতে যাচ্ছি না। লেআউটে যাব, লেআউটে ক্লিক করলে এখানে দেখেন পোস্টের ধরনটা, মানে এখানে প্রথমে হেডলাইন থাকবে, হেডিং থাকবে, তারপরে এখানে হচ্ছে যে মেইন পোস্ট যেগুলো আমার ব্লগারের পোস্টে থাকবে, এটা মেইন পোস্ট এখানে থাকবে। ডান পাশে এক্সট্রা মানে এক্সট্রা কিছু টপিক, নিচে এক্সট্রা কিছু টপিক থাকবে। তো আমি চাচ্ছি এইভাবে না দিয়ে দুই পাশে দিতে, তাহলে দুই পাশেটা সিলেক্ট করব। এক পাশে লম্বা ভাবে, যেখানে দেখেন লম্বা ভাবে এক্সট্রা কিছু থাকবে, এই পাশে ছোট করে পোস্টটা দেখা যাবে, এখানে আবার লম্বা ভাবে কিছু থাকবে, এটা দিতে পারি। অথবা এই পাশে লম্বা ভাবে একটু বেশি স্পেস, এখানে একটু কম স্পেস, আর মাঝখানে পোস্টটা। তো এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে দিতে চান। যদি আমি এটা দিতে চাই তাহলে এটাও পসিবল যে দুই মানে লম্বালম্বি ভাবেই হবে, মাঝখানে পোস্ট একটু বড় ভাবে দেখা যাবে। তো এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের বিজ্ঞাপন নিতে চাচ্ছেন এটার উপরে। আমি অলরেডি একটা নোট লিংক বা একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, সো ওইটা একটু পরে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ এই যে এতক্ষণ কথা বললাম, এর মধ্যে কিন্তু আমার একটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, তাই আমি একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে দেখলাম যে এটা এখনো পেন্ডিং আছে, তার মানে ওদের সার্ভারগত এখন একটু প্রবলেম আছে, এই জন্য অ্যাপ্রুভ হয় নাই, সময় লাগবে। যেহেতু সময় লাগবে, তো ততক্ষণ আমি এটা সেট আপ করি, দেখি শেষ হয় কিনা, কারণ এত সময় লাগার কথা না, 5 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি নর্মালি এটা ইউজ করি সব জায়গায়। তো এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এখানে নিচে একটা সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করব, যা যা চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, লেআউট সব সেভ হয়ে গেছে। এখন ব্যাকে চলে যাব। এটা যেহেতু সেভ হয়েছে, আশা করি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওকে, তো এখন যে কাজটা করব, মানে থিমে আসছি, থিমে এসে আমরা থিম সিলেক্ট করলাম, মোবাইল সেটিং করলাম, তারপর হচ্ছে লেআউট টিক করলাম। থিমের কাজ আপাতত শেষ। থিমের উপর একটা অপশন আসবে লেআউট, এই লেআউটে যাব। লেআউটে গেলে আমরা আমাদের থিমটা, যে থিমটা অ্যাপ্লাই করছি এটা দেখতে পাবো। এই থিমের অনুযায়ী কাস্ট লেআউটটা, এখানে আমাদের অ্যাডস থাকবে, এখানে আমাদের অ্যাডস থাকবে, এখানে আমাদের পোস্ট থাকবে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। তো যাক, এখানে এখন যে কাজটা করব, প্রথমে ন্যাভবার অপশনটা আছে, ন্যাভবার একটু কাজ করতে হবে। ন্যাভবারের ঠিক ডান পাশে একটা এডিট বাটন পাবো, এডিট বাটনে ক্লিক করব। এখানে অনেক ধরনের ন্যাভবার কানেক্ট থাকবে, কালার্স থাকবে, এটা লাগবে না আমাদের, এই জন্য অফ করে দিব টোটাল, দিয়ে সেভ। ন্যাভবারটা অফ করে দেওয়া মানে হচ্ছে উপরে আমাদের মেইল শো করবে না, উপরে আমাদের কোনো সার্চ বার এগুলো কিছু শো করবে না। নর্মালি যে এখানে দেখেন মেইল শো করতেছে, এগুলো শো করবে ন্যাভবার থাকলে। আমি যদি ন্যাভবারটা অফ করে দিই তাহলে এগুলো আর কিচ্ছু শো করবে না, দেখেন সব গায়েব হয়ে গেছে, ন্যাভবারটা নাই। এরপর এখানে দেখেন অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু, তারপরে এখানে হচ্ছে রিপোর্ট, অ্যাভিউ, সার্চ, এগুলো যদি আমি হাইড করতে চাই করতে পারবো। কিভাবে দেখেন, এই যে অ্যাবাউট মি এটা আছে বাম পাশে, তো আমি এটা এডিট বাটনে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। ওকে, অ্যাবাউট মিটা রিমুভ হয়ে গেছে। এই দেখেন অ্যাবাউট মি, এই যে অ্যাডমিন এগুলো আছে, আমি যদি রিফ্রেশ দিই এগুলো চলে যাবে, এই সাইডটা ফাঁকা হয়ে যাবে। ওকে, তারপর এখানে আছে কি সার্চ আছে, সার্চটা রাখি, পেজেস আছে, অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্স গুলো লাগবে না, শুধু শুধু এগুলো রিমুভ করে দেই। রাখতে চাইলেও সমস্যা নেই। এখানে রিপোর্ট অ্যাবিউজটা আমি অফ করব, তো ক্লিক করে রিমুভ। ওকে, তো বাকিগুলো থাকুক, আর্কাইভটা অফ করে দেই, রিমুভ। যেটা যেটা অফ করবেন জাস্ট এডিট বাটনে ক্লিক করে অফ করতে পারবেন, বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে। আমি এখানে একটা কপিরাইট লোগো দিয়ে দিলাম, আইটি পার্ক ডিএসএফ হয়ে গেছে। তো এটা দিলে কি হবে, এই যে এখানে যখন আমরা রিফ্রেশ দিব, এখানে অল রাইট, এই যে আইটি পার্ক একটা নাম চলে আসবে এইটুকুর জন্য। যাই হোক, এখন আমাদের লেআউটের কাজটাও শেষ। আমি আরেকবার একটু দেখবো যেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, না হলে তো কিছু করার নাই, মানে
অ্যাপ্রুভ করার বিষয়টা সময় লাগবে। আচ্ছা হয় নাই, যাক না হলেও সমস্যা না, আমি দেখি এটা এদিকে কাজটা তাহলে শেষ করি আগে। তো এখন আমার থিমের কাজ শেষ, লেআউটের কাজ শেষ, থিমের কাজ আর লেআউটের কাজ মোটামুটি শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে পোস্ট। আমি যে আইটি পার্ক নিয়ে কিছু কথা লিখলাম, এখন কি করতে হবে? আইটি পার্কের বিষয়বস্তু এখানে তুলে ধরতে হবে। তো আমি ধরেন এখানে চ্যাট জিপিটির কাছে কিছু প্রশ্ন করি, মানে আমি আইটি রিলেটেড যেই কাজ মানে পোস্টগুলো করব সেগুলো আমি আপাতত চ্যাট জিপিটির কাছ থেকে নিচ্ছি। তো আশা করি আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন, না জানলে গুগলে সার্চ করবেন chatgpt.com, chatgpt.com এটা লিখে গুগলে সার্চ করবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তাহলে ওকে প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করলেই ও অ্যান্সার দিবে। স্টোরি দিয়ে করলে কি স্যার আপনি দেখে দিলে বুঝতে ভালো হতো, স্টোরি দিয়ে করলে। দেখেন স্টোরি তো আমি এরকম স্টোরি লিখতে পারি না, এই জন্য স্টোরি দিয়ে করবো না। আমি টেক রিলেটেড ফুড বা এগুলো দিয়ে করতেছি। দেখেন সিস্টেম এক, সেট আপ সিস্টেম এক থাকবে। এখন এখানে পোস্ট করতে হবে, এই যে এখানে ফাঁকা কিছু পোস্ট নেই, এখানে একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। আমি এখানে ওকে বলতেছি রাইট ফেসবুক কম্পিউটার পার্টস। তো আমি এখানে লিখতেছি প্রসেসর নিয়ে। তো এখানে ও আমাকে একটা ব্লগার পোস্ট লিখে দিবে, ইন্টেল ভার্সেস রাইজেন। So comparing Intel processor with AMD Ryzen which is one right for you। এখানে পারফরম্যান্স দিয়ে বলতেছে সিঙ্গেল কোর পারফরম্যান্স, মাল্টি কোর পারফরম্যান্স, এটা প্রসেসরের বিষয় আর কি। যারা কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেন এগুলো সম্পর্কে তারা মোটামুটি এটা সম্পর্কে জানবেন। সো কোনটার দিক থেকে কম্পেয়ার করলে কোনটা ভালো হবে এটা পারফরম্যান্স সম্পর্কে এখানে লিখে দিচ্ছে। তো এটার জন্য আমরা যদি একটু সার্চ করি, এই লেখাটাকে একটু কপি করি, গুগল একটু সার্চ করব। সার্চ করার পর এখানে হচ্ছে ইমেজে যাব। এই যে সবাই কম্পেয়ার ভিডিও তৈরি করতেছে, তাই তো। আমি এখানে একটু লার্জ ক্যাটাগরি ইমেজ নিচ্ছি, টুলসে যাব, সাইজ সিলেক্ট করব, লার্জ। তো এটা ক্লিক করলে একটু বেটার কোয়ালিটির কিছু ছবি আমার সামনে আসবে। তো এটা হচ্ছে একটা ইন্টেল প্রসেসর, এটা একটা রাইজেন প্রসেসর। রাইজেন ভার্সেস ইন্টেল, ইন্টেল ভার্সেস রাইজেন, এটা নিয়ে কম্পেয়ার কিন্তু দেখেন হিউজ পরিমাণ কম্পেয়ার কিন্তু চলতেছে এবং চলে। তো আমরা এখান থেকে এই ছবিটা, তো এটা দেখি ডাউনলোড হয় কিনা, আগে এটা দেখতে হবে। আচ্ছা হ্যাঁ হবে, ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন এই ছবিটা নিলাম, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটা টাইটেল নিতে হবে, কপি করলাম, আর এই ব্লগারে চলে যাব। ব্লগারে গিয়ে দেখেন পোস্ট আমার ফাঁকা, কোনো পোস্ট আমি করিনি। তো আমাকে কি করতে হবে? নিউ পোস্টে যেতে হবে নতুন পোস্ট করার জন্য। নিউ পোস্টে যাব, এখানে টাইটেল দিব ইন্টেল ভার্সেস রাইজেন, তারপরে এখানে লেখাগুলো কপি করব, কপি করে এইখানে এটা পেস্ট করে দিব।
তো এইখানে দেখেন লেখাগুলো চলে আসছে সবকিছু। আমি এই যে এই প্যারার নিচে লেখাটা নিয়ে কার্সারে ক্লিক করলাম, একটু মাঝখানে আসছে মাঝখানে। এখন এই জায়গায় ডান পাশে উপরে এইটা হচ্ছে অ্যালাইনমেন্টটা আপনারা যদি মোবাইলে না পান জাস্ট এভাবে স্ক্রল করে নিয়ে আসবেন, বা এই যে ডট বাটনে ক্লিক করে নিয়ে আসতে পারেন। এনে এইখানে এটাকে সেন্টার করবেন, সেন্টার অ্যালাইন দিয়ে দিবেন, মাঝখানে আসবে। এরপর এখানে দেখেন ছবি, এটা ভিডিও, দুটো অপশন আছে। তো ছবিতে ক্লিক করে ডিভাইস থেকে ছবিটা নিয়ে আসবো। তো এইখানে ওই ছবিটা ব্রাউজ, দেন এই যে ইন্টেল ভার্সেস রাইজেন ছবিটা আপলোড করলাম। আপলোড করার পর এখানে সেটা যুক্ত হয়ে যাবে। তো ছবিটা এখানে যুক্ত হয়ে গেছে, ছবিটা মিডিয়াম সাইজে আসবে। তো আমি এখানে ক্লিক করে যদি দেখি মিডিয়াম সাইজ আসছে। হ্যাঁ, তবে যদি আমি এটা রান করে দেখি এটা মিডিয়াম সাইজ থেকে লার্জ সাইজ, মানে মিডিয়াম সাইজ থাকা সত্ত্বেও একটু বড় হয়ে গেছে বেশি, তাহলে আমি এটাকে আবার এডিট করে স্মল করে দিব। ওকে, তো যাই হোক এখানে ছবিটা আসছে, এখানে পারফরমেন্সগুলো সম্পর্কে বলা আছে, এখানে সুন্দর করে সব ডিটেলস আছে। তো আমরা এটাকে জাস্ট কি করব, পাবলিশ করে দিব। আমাদের আর কোনো কাজ এখানে নাই, কনফার্ম করে দিলাম, পাবলিশ হয়ে গেছে, একটা পোস্ট ডান। এখন যদি আমি ভিউ ব্লগে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমার একটা পোস্ট, এবং এইখানে সেই ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে। এটাকে আবার চাইলে ছোট করতে হবে। ছোট করতে চাইলে কি করব, এই পোস্টটাকে এডিট করব। ক্লিক করলে, পোস্টে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে। এটা ক্লিক করে সেটিংয়ে যাব, স্মল করে আপডেট চেঞ্জ করলাম। এখন আবার আপডেটে ক্লিক করব, আপডেট হয়ে গেছে। তারপর ব্যাকে যাব, এটা একটু রিফ্রেশ দিব, এটা এখন ছোট হয়ে মাঝখানে চলে আসবে। দ্যাটস ইট। তো এইভাবে আমরা এটাই করলাম। এখন আবার একটু দেখবো আমার অ্যাডস্টারেটাতে আসছে কিনা, পেন্ডিং কি এখনো গেছে কি যায় নাই, এটা একটু দেখতে হবে। যদি না যায় তার মানে এই অ্যাকাউন্ট হয়তো বা সমস্যা আছে, আমি শিওর জানি না অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে কিনা, তাও খেয়াল নেই। দেখি আর কোনো অ্যাকাউন্ট আছে কিনা। একটা ওয়েবসাইট আপনি একটা অ্যাকাউন্টে নিতে পারবেন, মানে একটা ব্লগার লিংক বা যে কোনো একটা ওয়েবসাইট আপনি একটা অ্যাডস্টারে যুক্ত করতে পারবেন, এর বেশি না। আচ্ছা, একটু আগে দেখি ডিরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ হয় কিনা। যদি ডিরেক্ট লিঙ্ক অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই ওয়েবসাইটটা অ্যাপ্রুভ হবে। তো এটা হইতে হইতে আমাদের আরেকটা পোস্ট করে রাখি, যেহেতু আমার সময় লাগতেছে, আরেকটা পোস্ট করে রাখি। তো সেকেন্ড পোস্টে ধরেন আমি এই প্রসেসর লিখলাম। এখন আমি এখানে ওকে আরেকটা দেই, যে নিউ পোস্ট রাইটার ব্লগার পোস্ট অ্যাবাউট গ্রাফিক্স কার্ড টপ আমি যে টপিকগুলো লিখতেছি এগুলো হয়তো আপনাদের অনেকের কাছে অপরিচিত টপিক, এগুলো হচ্ছে কম্পিউটার রিলেটেড। তো আমি জাস্ট পোস্ট লেখার জন্য, আর কিছুই না। এটা যে জানতে হবে এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে এমন কিছুই না, জাস্ট পোস্ট লেখার জন্য আমি এই টপিকগুলো দিচ্ছি। এখন আইটি রিলেটেড হলে আপনি ধরেন টেকনোলজি দিচ্ছেন, এখন আপনি ফোন নিয়ে দিতে পারেন, বিভিন্ন মডেলের ফোন আছে। 2024 সালে নতুন কয়েকটা ফ্ল্যাগশিপ ফোন আসছে, যেমন আইফোন 16 আসছে, তারপরে S24 আলট্রা আসছে, তারপর হুয়াওয়ের 3 ফোল্ড আসছে। এই যে ফোনগুলো, এগুলো নিয়ে লিখতে পারেন। আবার স্যামসাংয়ের 25 আলট্রা হয়তো বা এই বছর লঞ্চ করবে, আইফোন 17 আসতে পারে। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আবার আপলোড করবেন। বা এখন Xiaomi আছে, অন্যান্য অনেক কোম্পানি আছে যাদের ফোন আসতেছে। কেউ যদি ফোন নিয়ে ব্লগ তৈরি করে তাহলে এই টপিকগুলো লিখবেন, আর ফোনগুলোর ছবি গুগলে সার্চ করে করে ভালো ছবিগুলো নিয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর সেইটার সাথে আবার বিজ্ঞাপন যুক্ত করার একটা বিষয় থাকে। তো যেহেতু আমার এখানে অ্যাডস্টারা অ্যাপ্রুভ হচ্ছে না, মানে আমার একটা পেন্ডিংয়ে আছে, তো তার জন্য আমাকে বিজ্ঞাপন যুক্ত করার ক্ষেত্রে একটু সময় দিতে হবে বেশি। তবে আপনাদের ক্ষেত্রে আপনারা জাস্ট বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে রাখবেন, একটা একটা করে অ্যাপ্রুভ করে রাখলে পরবর্তীতে কিভাবে
বিজ্ঞাপনগুলো কানেক্ট করতে হয় ব্লগারের সাথে সেটা আমি দেখাবো। ওকে, আমি জাস্ট যে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আবার অ্যাপ্লাই করে রাখবো, দেখবো যে ঠিক হয় কি না। যদি হয়েছে তো ভালো, আমি চেষ্টা করবো যে ওইটা দিয়ে আপনাদেরকে দেখা দিতে। তো চ্যাটজিপিটি আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে। এটা আমার ক্যাপশন পুরোটা আর কি, মানে টাইটেল হবে এইটা। তো এটা আমি এখানে নিউ পোস্টে যাব, আবার নিউ পোস্টে গিয়ে এখানে টাইটেলের ঘরে ওটা দিয়ে দিচ্ছি পেস্ট। এরপর বাকি অংশটুকু কপি। এখানে ক্লিক করে পোস্ট করে দিলাম। তো লাইন আসছে, লাইনগুলো চাই ডিলিট করতে, তাহলে করতে পারবো। তো আমি এখানে গ্রাফিক্স কার্ড কম্পেয়ার লিখি। এক একটা ডিভাইসের দাম 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আমি একটা ভালো ছবি খুঁজতেছি। ছবিটা নিলাম, এখন এখানে হচ্ছে যে একটা ছবি দিয়ে দিব সেন্টার করে, ইমেজ আপলোড, ব্রাউজ, দেন এখানে এটা ওপেন। তো এটা হইতে হইতে একবার চেক করি যে আমার এটা পেন্ডিং আছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। পেন্ডিং এ আছে, সবই পেন্ডিং এ দেখি। এখন আমার আইপি অ্যাড্রেসটা আবার ব্লক করে দিছে কিনা, কারণ অনেকগুলো অ্যাকাউন্টে দেখেন অ্যাকাউন্টের অভাব নাই, সবগুলো টেম্প মেইল দিয়ে করা। তো আমি জানি না কি হয়েছে। এখানে একটু আপনাকে উদাহরণ দেই। তো পোস্ট এটা হয়ে গেছে, আমি এটা পোস্টটা কমপ্লিট করে তারপর উদাহরণ দিচ্ছি। এই পাবলিশ কনফার্ম হয়ে গেছে। তো এখন রিফ্রেশ দিলে আগে এখন গ্রাফিক্স কার্ডের পোস্টটা আসবে, তারপর নিচের পোস্টটা আসবে হচ্ছে এই প্রসেসর। ওকে, যাক এখন এটা একটু উদাহরণ দেই। এটা কি, আমি যখন এটা তৈরি করলাম, অ্যাড ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট লিংক দিলাম, তারপর এখানে যে কোনো একটা বিজ্ঞাপন দেখেন, সোশ্যাল বার, পপ আন্ডার, নেটিভ, ব্যানার। ব্যানারের ভিতরে আবার কতগুলো আছে, আমরা ব্যানারটাতে পরে যাব। আমরা যারা অ্যাপ্রুভ করবো আর কি, একটা একটা করে ওয়েবসাইট আমরা অ্যাপ্রুভ করব, সেক্ষেত্রে আমরা ব্যানারটাতে পরে যাব। প্রথমে আমরা পপ আন্ডার অথবা সোশ্যাল বারের মধ্যে একটা নিব। পপ আন্ডার বা সোশ্যাল বার নেওয়ার পর আর আমি সোশ্যাল বার নিলাম, ওই আগের পোস্টটাতে সোশ্যাল বার নিলাম, নিয়ে যখন আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা পেন্ডিং আছে। এটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখানে অ্যাড ইউনিট দেখাবে, এইখানে অ্যাড ইউনিট দেখাবে। এই যে 1 ইউনিট এখানে হচ্ছে দেখাবে যে 1 অ্যাড ইউনিট, আর এখানে দেখাবে অ্যাড ইউনিট এই প্লাস আইকনটা। পেন্ডিং এ থাকলে এমন থাকবে,
আর অ্যাপ্রুভ হয়ে গেলে এরকম প্লাস অ্যাকাউন্টটা এনেবল হবে। তো যদি অ্যাপ্রুভ হয়ে যায় দেখেন আমার এখানে এই সোশ্যাল বারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে কি করব, অ্যাড ইউনিটে ক্লিক করব। আবার সোশ্যাল বারটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা এরকম হাইড হয়ে যাবে। এরপরে পপ আন্ডার নিয়ে আবার ক্রিয়েটে ক্লিক করব। করার পর আবারও এটা পেন্ডিংয়ে থাকবে, 5 মিনিট বা 10 মিনিট পর পেন্ডিং এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে পপ আন্ডারটা এরকম অ্যাক্টিভ দেখাবে। তারপর আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। এরপর পপ আন্ডারের পরে যদি আপনি নেটিভ নিতে চান নেটিভ দিতে পারেন, নেটিভ নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। এটা পেন্ডিংয়ে থাকবে, আবার 5-10 মিনিট পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আবার অ্যাড ইউনিটে ক্লিক করবেন, এবার ব্যানারে আসবেন। ব্যানারে আসার পর এখানে কয়েক ধরনের ব্যানার আছে, বেসিক্যালি 728x90 এটা একবার নেবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, পেন্ডিংয়ে থাকবে, অ্যাপ্রুভ হবে। আবার অ্যাড ইউনিটে ক্লিক করে আবার ব্যানারে আসবেন। এরপর আবার এই কোনটা নেবেন, 160x600 এটা নিতে পারেন, এটা নেবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন, পেন্ডিং থাকবে, ওয়েট করবেন। অ্যাপ্রুভ হলে যখন অ্যাড ইউনিটের সামনে আসবে আবারও ক্লিক করবেন। পরে যে 300x250 এটা নেবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আবার যখন আসবেন তখন হচ্ছে যে ব্যানারে যাবেন, 400x468x60 এটা নেবেন। এবার আবার আসবেন, আবার এসে ধরেন এটা নেবেন, নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, আবার এটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। এক এক করে একটা অ্যাপ্রুভ হলে পরে আরেকটা, একটা অ্যাপ্রুভ হলে পরে আরেকটা, এইভাবে কাজ করতে হবে। সব একসাথে নিয়ে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না, একটা একটা করে অ্যাপ্রুভ করাইতে হবে। বুঝতে পারছেন? একটা একটা করে অ্যাপ্রুভ করাইতে হবে। তো এই যে এটা এখন পেন্ডিং এ আছে, যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পারবো এই যে এটা পেন্ডিং এ 5-10 মিনিট লাগবে। যেহেতু আমার এই অ্যাকাউন্ট নিয়ে আমি একটু কনফিউজড আছি, সো আমি বলতে পারতেছি না এটা পেন্ডিংটা অ্যাপ্রুভ হবে কিনা। তো যাই হোক, এরকম একটা একটা করে যুক্ত করবেন, যতগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে এটা কিভাবে যুক্ত করে, ঠিক আছে, কিভাবে কানেক্ট করে, এটা একটু দেখাবো আমি আলাদা ক্লাসে। তো এখন আর জাস্ট আপনাদের কাজ হবে একটা ব্লগার তৈরি করবেন, ব্লগারটাকে সেট আপ করবেন, সেট আপ করার পর একটা একটা করে এই করে নেবেন, অ্যাডগুলো কানেক্ট করে নেবেন। তো আমার এটা অ্যাক্টিভ হয়েছে, যদি এটা অ্যাক্টিভ হইতো তাহলে আমি এই ওয়েবসাইটে আমি বা এই অ্যাকাউন্টে আমি দেখানো ট্রাই করতাম। এইটাও অ্যাক্টিভ হয় না। ওকে, তো এটা অ্যাক্টিভ হলে তো আশা করি ঠিকঠাক হইতেই। যাক, হয়নি যেহেতু সমস্যা নেই। আপাতত ব্লগের দিকে একটু ফোকাস করবেন, সুন্দর করে ব্লগটাকে সাজাবেন, যতটুকু সময় নিয়ে করা যায় করবেন। সুন্দর করে ছবিগুলো বের করবেন, খুঁজবেন, খুঁজে তারপর হচ্ছে যে কন্টেন্টগুলো লিখবেন। চ্যাট জিপিটির মাধ্যমে লিখলে ভালো, যদি নিজে লিখতে পারেন তাও ভালো, যেভাবে লিখতে চান। যদি আপনি বাংলা কন্টেন্ট লিখতে চান লিখেন, সমস্যা নাই। আপনার এটা হচ্ছে এখন প্র্যাকটিস, ব্লগ তৈরি করা এটা এখন প্র্যাকটিস। এটা এক ধরনের ওয়েবসাইট, আপনি যাকে দিবেন ব্লগ সে আপনার কন্টেন্টগুলো দেখতে পারবে, সে কন্টেন্টগুলো দেখবে এখানে। বুঝতে পেরেছেন? সো এই পর্যন্তই থাকুক, যেহেতু হয় না অ্যাপ্রুভ। আপনাদের কি অ্যাপ্রুভ হয়েছে কিনা? If I create a blog on book review, how would I collect the photo? Book review হলে অবশ্যই ছবিগুলোর কভার ফটোগুলো কালেক্ট করতে পারেন বা ছবির পিডিএফটা কালেক্ট করতে পারেন। আপনারটা অ্যাক্টিভ হয়েছে? পেন্ডিং এ আছে, বুঝলাম না ওদের সার্ভারে কি প্রবলেম হইতেছে কিনা। ডিরেক্ট লিঙ্ক তৈরি করলেও পেন্ডিং এ থাকে, তারপর হচ্ছে এই তৈরিগুলো পেন্ডিং থাকে। রাকিব সাহেব অলরেডি আগেই করছেন এটা মনে হয়, আপনি সেদিন একটা করছিলেন নাকি জানো।
ব্লগ কি একই ক্যাটাগরিজে রাখতে হবে? একই ক্যাটাগরিজ বলতে মানে যদি সাবজেক্টটা হয়, যেমন আমার এটা দেখেন আইটি পার্ক, যেহেতু আইটি নিয়ে, তো আমাকে এই ক্যাটাগরিতে সবসময় আইটি নিয়ে পোস্ট করতে হবে, যেহেতু আমার ব্লগের নামটা হচ্ছে আইটি পার্ক। তো ওই হিসেবে আপনার হচ্ছে মানে ক্যাটাগরিটা সেম রাখবেন। আর দেখেন এখানে আরও আছে আমার ফুড ট্রপার, এটা হচ্ছে ইসের, ওটা আলাদাভাবে করছি। যেমন ট্রাভেল বাকেট, এখানে ট্রাভেল নিয়ে পোস্ট করা হয়েছে। যদি ট্রাভেল নিয়ে দেখেন, এটা আমি মানে যেভাবে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ট্রাভেল বাকেট, এখানে দেখেন বিজ্ঞাপন আসছে, এখানে বিজ্ঞাপন আসছে, এই যে বিজ্ঞাপনগুলো আসছে, এইভাবে আমি বিজ্ঞাপন সাজাতে চাইছিলাম, বুঝতে পারছেন? আর আপনাদের সাথে অলরেডি একটা লিঙ্ক মানে ছবি শেয়ার করা আছে বিজ্ঞাপনগুলো কিভাবে সাজাবো। হ্যাঁ, বিজ্ঞাপনগুলো কিভাবে সাজাবেন এটা একটা দিয়ে রাখছি আমি, স্ক্রিনশট দিয়ে রাখছি, হয়তো আপনাদের নোটপ্যাডে, না দিলে আবার দিচ্ছি। একটা অ্যাস্ট্রার অ্যাকাউন্টে কয়টা ব্লগার ওয়েবসাইট দেওয়া যায়? অনেকগুলো দেওয়া যায়, এখানে ওরা কখনো এটা নির্দিষ্ট লিমিট করে দেয় নাই। তো এখানে একেবারে নিচে মেবি আমি অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ এই যে এখানে। তো এই যে এখানে ড্রাইভ লিঙ্কে গেলে দেখতে পারবেন দুইটা ছবি আছে, স্ক্রিনশট 10-11। তো একটা ছবিতে হচ্ছে দেখেন, একটা ছবিতে বিজ্ঞাপনের সাইজগুলো দেয়া আছে। যেমন আমাদের একটা বিজ্ঞাপন আছে ব্যানার সাইজ, এটা কিন্তু পপ আন্ডার বা সোশ্যাল বার না, এটা হচ্ছে যে শুধুমাত্র ব্যানার সাইজগুলো। তো এখানে দেখেন 728 বাই 90 পিক্সেল আছে, তারপর এখানে হচ্ছে যে এখানে হচ্ছে 468 বাই 60 আছে, মানে গুণ আছে, তারপর এখানে 320 গুণ 50, মানে এক একটার সাইজ মানে আনুমানিক ভাবে এইরকম, ঠিক আছে? তো এই যে বিজ্ঞাপনটা, এটার সাইজটা হচ্ছে এইরকম, লম্বা লম্বা উপরে বা নিচে এটা বসানো যাবে। উপরের থেকে এইভাবে বসাতে পারবেন, নিচে বসাতে পারবেন। আর এই ছবিটা একটু ক্লিয়ার হবে নিজে এখানে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে 728 গুণ 90 পিক্সেলের, এখানে নামগুলো লেখা নেই। এটা হচ্ছে 160 গুণ 600 পিক্সেলের, এটা হচ্ছে 300 গুণ 250 পিক্সেলের, এটা হচ্ছে 160 গুণ 300, এটাও 160 গুণ 300। আপনি যদি চান এখানে 160 গুণ 600, 160 গুণ 600 দিতে পারবেন। এটা হচ্ছে 320 গুণ 50, 320 গুণ 50। তারপর এখানে আরেকটা আছে 468, এটাও 468, এই সিরিয়াল আর কি, এই ফরম্যাটটাতে আপনি অ্যাডগুলো বসাইতে পারবেন আপনার ব্লগারে। তো এটা কিভাবে বসাবেন, কানেক্ট কিভাবে করবেন, এটা নিয়ে আমি ডিটেলসে দেখাবো। দেখে আমি অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে কোনো মানে ব্লগারটা কানেক্ট করে
এইভাবে ঠিক এই ফরম্যাটে আমরা কানেক্ট করতে পারবো। আমি চেষ্টা করবো যে আরেকটা ব্লগ তৈরি করে সেটার সাথে অ্যাডগুলো অ্যাপ্রুভ করে নেই, তাহলে নেক্সট ক্লাস আমি কানেক্ট করে দেখাইতে পারবো আর কি। যেহেতু ওদের সার্ভারের প্রবলেম বা ওদের কারণে আমার এটা কানেক্ট হয়নি বা অ্যাপ্রুভ হয়নি। আর অ্যাপ্রুভ না হলে তো কিছু করার না, এতক্ষণ অ্যাপ্রুভ হয়েছে, সময় হবে। আচ্ছা সময় নেই, ঠিক আছে, যেহেতু অ্যাপ্রুভ হয়েছে আমি ট্রাই করি আর বাকিগুলো অ্যাপ্রুভ হয় কিনা আমি একটা একটা করে অ্যাপ্রুভ করে নেবে। দেখেন সো সার্ভারটা অ্যাপ্রুভ করছি, দেন অ্যাড ইউনিটে ক্লিক করে এবার পপ আন্ডারটা নিয়ে নিব, এটা অ্যাপ্রুভ হবে, দেন আবার সময় লাগবে আর কি। যাই হোক একটা একটা করে করতে হবে। এটা হলে পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি 5টা 6টা বিজ্ঞাপন একসাথে কানেক্ট করে দেখাবো। তো কানেক্ট করলে মূলত আমাদের বিজ্ঞাপনগুলো এইরকম দেখা যাবে, বিজ্ঞাপন আসবে, যতবার রিফ্রেশ দিব বিজ্ঞাপন আসবে। আর এই বিজ্ঞাপনটা দেখলেই সেখান থেকে আপনি করতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, বা এখান থেকে মানুষজন যখন আসবে এইটুকু বিষয়, মানে এই যে একটা বিজ্ঞাপন আসছে, সবগুলো বিজ্ঞাপন জাস্ট তাদের সামনে আসতেছে, এটার জন্য একটা ছোট ছোট ইমপ্রেশন কাউন্ট হবে এবং যার ফলে আমাদের অ্যাডসটাতে কিছু রেভিনিউ জেনারেট হবে। ওকে, তো এটা একটা পদ্ধতি ছিল, আমরা আরেকটু ডিটেলসে দেখবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। বিজ্ঞাপনগুলো একটা একটা করে আগে অ্যাপ্রুভ হোক। আর site.go.com এর ল্যান্ডিং পেজগুলো আপনারা করিয়েন, ব্লগারটা তৈরি করে রাখিয়েন যেভাবে দেখাইছি, বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে রাখতে পারলে ভালো, নয়তো বা নেক্সট ক্লাসে দেখে আপনারা এই করে রাখবেন, অ্যাপ্রুভ করে রাখতে পারেন, বা নেক্সট ক্লাসে দেখে আপনারা পরবর্তীতে অ্যাপ্রুভ করেন। সো আমি রেকর্ড অফ করে দিচ্ছি।